বৃষ্টি 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 বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। কালকের থেকে বৃষ্টিকে নিয়ে ভিডিও করার পর প্রচুর 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 কমেন্ট পেলাম বৃষ্টিকে নিয়ে কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। তবে ভিডিওটা করার সময় কথা বলছি, অনেকের প্রশ্ন, আমি কি বৃষ্টির প্রথম হাজব্যান্ডের উকিল? আমাকে কি বৃষ্টির প্রথম হাজব্যান্ড পাঠিয়েছে? আমি কি বৃষ্টির প্রথম হাজব্যান্ডের রিলেটিভ? প্রথম হাজব্যান্ডের রিলেটিভ আমি কেন? বৃষ্টির তো প্রথম হাজব্যান্ডের রিলেটিভকে নিয়ে, নিজের দেওরকে নিয়ে সংসার করছে। তাই বৃষ্টি এখনও তার শ্বশুরবাড়ির সাথে মানে সম্পর্ক বজায় রেখেছে। ঘরের বউ, আজও সেই শ্বশুরবাড়িরই ঘরের বউ, বাড়ির এক ছেলেকে ছেড়ে আরেক ছেলেকে ধরেছে, কিন্তু দিনের শেষে সে ওই বাড়িরই বউ, ওই বংশেরই বউ, বাচ্চাটা ওই বংশেরই বাচ্চা, এবং বায়োলজিক্যাল ফাদার না হলেও সেই প্রীতমের রক্ত এই বাচ্চাটার শরীরও আছে, কারণ সে তার কাকু হয় সম্পর্কে। প্রথমেই বলি, বৃষ্টির প্রতি আমার কোনো রকম বিদ্বেষ দেশ নেই। মেয়েটা অসুস্থ, মেয়েটা সুস্থ হয়ে উঠুক। বাচ্চাটা খুব সুন্দর, তার ফুটফুটে বাচ্চা মার কোল জুড়ে থাকুক। অবশ্যই বাবা স্ল্যাশ কাকা তো আছেই পাশে। হ্যাঁ, এখন বুঝলাম যে প্রীতম বাচ্চাটাকে এত ভালোবাসে। সবাই বলছিল সৎ বাবা এত ভালো হয়, এত ভালো হয়। হ্যাঁ, সৎ বাবা তো আর একদম সৎ না, একদম অন্য পরিবার থেকে আসে নাই। তার সাথেই বাচ্চাটার রক্তের সম্পর্ক রয়েই গেছে, আর জন্মের সময় থেকেই সে বাচ্চাটাকে দেখে এসেছে, তাই না? কারণ প্রীতম আর বৃষ্টির স্বামীরা এক বাড়িতেই থাকতো, বাপ কাকা, হ্যাঁ, খুড়তুতো ভাই যখন এক বাড়িতে থাকতো, তাহলে সবসময় দেখা সাক্ষাৎ, ঠাট্টা, ইয়ার্কি, আনন্দ ফুর্তি হতো। এমনকি বৃষ্টির আগের ভিডিওতে, মানে আগের চ্যানেলটাতে, বৃষ্টির প্রথম স্বামীর ভিডিওটা ছিল, মানে একটা জায়গাতে ও আর প্রীতম মিলে কিছু রান্না করছিল। সেই একটাতেই বৃষ্টি তার স্বামীকে দেখিয়েছে। তার প্রথম স্বামীকে খুব কিছু দেখাতো না, কারণ স্বামীর প্রতি তো তার কোনোদিনই ভালোবাসা ছিল না। কারণ বিয়ের মানে ফিরে গিয়েই বুঝেছে স্বামী ভালো না। স্বামী ভালো না বুঝেছে, কিন্তু সেই স্বামীর ভাইটাকে আপন করতে দেরি করেনি, তাই না? অবাক লাগলো যখন আমি আমার স্বামীকে থেকে দূরে আসবো, আশা করবো আমি স্বামীর পরিবার থেকে দূরে চলে যেতে, স্বামীর পরিবারের সাথে আমি রিলেশন রাখবো, অথচ স্বামীর থেকে চলে যাবো। মানে একটা পরিবারকে আমি কাট করে দিচ্ছি, কিন্তু পাশের পরিবারটা, এখানে প্রীতম ছিল, বৃষ্টি প্রায় সময় বলে ওদেরকে একটা দিদি খুব সাহায্য করেছে। বৃষ্টি বিরতি শুনেছিলাম, দিদি নামটা নাই বা বললাম, এখন বললে ফেসে যাবে, তাই নাই বা ফাঁসালাম। ওই দিদি আমাকে খুব ভালোবাসতো। সেই দিদিটাও কিন্তু সেই বৃষ্টির শ্বশুরবাড়ির লোকই, প্রীতমেরই নিজের কোনো লোক, মানে প্রীতমের দিক থেকে নিজের কোনো লোক, সে দিদি সাহায্য করছে। মানে ওইখানে পরিবারের মধ্যে লোকরাই এক ভাইয়ের বউকে এনে আরেক ভাইয়ের কাছে গচ্ছা করে দিয়েছে। অবাক কাণ্ড, তাই না? যাই হোক, ওরা ভালো থাকুক। হতেই পারে এক বাড়ির একটা ছেলে খারাপ, মানে বৃষ্টির প্রথম স্বামী খারাপ, সেটা হতেই পারে। কারণ এক ভাই খারাপ হলে যে আরেক ভাই খারাপ হবে, সেটার কোনো মানে হয় না। কথা হচ্ছে, অ্যাটলিস্ট বৃষ্টি যদি সেই মানুষ যার সাথে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পর বড় বড় হিরোইনরা বলে যে আমি ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ অলরেডি আমাদের ডিভোর্স হয়ে গেছে, নো কমেন্টস। সে খারাপ হোক, সে ভালো হোক, সে আমার বাচ্চার বায়োলজিক্যাল ফাদার। এইটুকুন ভদ্রতা বোধটুকুন বৃষ্টি রাখিনি, যে কিনা সবসময় সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, বাবার দেওয়া শিক্ষা, আমার বাবা শিখিয়েছে, এবং প্রীতমও আত্মসম্মান নিয়ে বাঁচবো। একজন টিউশন টিচার, যে কিনা অন্যকে শিক্ষা দিচ্ছে। সে তার দাদাকে শেখাতো যে বউয়ের গায়ে হাত তুলিস না দাদা, দাদাকে শেখাতো বউকে শ্রদ্ধা কর, বউকে সম্মান দে, বউকে ভালোবাস। নাকি সে নিজেই তার সেই দাদার বউটাকে নিয়ে পালিয়ে চলে গেল শিলিগুড়িতে, তাই না? প্রীতম কি শিক্ষা টিচারদেরকে দেবে, টিচার হিসেবে স্টুডেন্টদেরকে দেবে, যে যখন কোনো মানুষকে খারাপ অবস্থা দেখবে, তখন সেই মানুষটাকে বিপদ থেকে উদ্ধার না করে সেই মানুষটাকে নিজের জীবনের লাগেজ বলে আপন করে নেবে, পরিবারটাকে ভেঙে গুড়িয়ে নিয়ে চলে আসবে। এবার আসছে, অনেকে আমাকে বলেছে যে ও রেজিস্ট্রি বিয়ে করেছে, কিন্তু রেজিস্ট্রি বিয়েটা তাহলে কী করে লিগ্যাল হলো? শোনো, বৃষ্টির তার প্রথম স্বামীর সাথে ডিভোর্স নিশ্চয়ই হয়েছে। অফিসিয়াল ডিভোর্স, আইনগতভাবে ডিভোর্স না হলে রেজিস্ট্রি বিয়ে করতে পারে না। আগের বিয়ে যদি রেজিস্ট্রি ম্যারেজ নাও থাকে, সোশ্যাল ম্যারেজও থাকে, তারপরও ডিভোর্স করতে লাগবে। ডিভোর্স না দিয়ে যদি কোনো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে থাকে,
এইটা যদি কেউ কোর্টকে জানায় তাহলে পুরো বিয়েটাই ইল্লিগেল হবে। তাই আগের যারা তোমরা বলছো যে বৃষ্টি ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে, বৃষ্টির আগের বিয়েটা রেজিস্ট্রি ছিল না, তার জন্য এই বিয়েটা রেজিস্ট্রি করতে পারছে না, এগুলি ভুল কথা, এগুলি আইনের কথা, এগুলি ভুল কথা। যে কোনো বিয়ে, যে বিয়ে মন্দিরে গিয়ে হোক, যে বিয়ে সামাজিকভাবে হোক, যে বিয়ে যেভাবেই হোক, যে রেজিস্ট্রি না করে থাকে, যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করে থাকে তারপর যদি ডিভোর্স না নিয়ে অন্য কারোর সাথে বিয়ে করে, সেটা যদি রেজিস্ট্রি ম্যারেজ করে, তাহলে বোঝা যাবে সে আইনকে ঠকিয়েছে, সে আইনকে ঠকিয়েছে, তাহলে তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়াই যাবে। তবে যেহেতু সে রেজিস্ট্রি বিয়ে করেছে, আমি 100% শিওর বৃষ্টি অবশ্যই ডিভোর্স করেছে, ডিভোর্স দিয়েই রেজিস্ট্রি ম্যারেজটা করেছে। এবার আসছি বৃষ্টির আগের স্বামী সম্পর্কে কিছু বলতে। সেই মানুষটা চুপ কেন? যেহেতু অনেকে জিজ্ঞেস করছে আমি কি বৃষ্টির প্রথম স্বামীর উকিল কিনা, না, প্রথম স্বামীর আমি উকিল না। তবে একটা মানুষকে এইভাবে সামাজিক মাধ্যমে বদনাম করা হচ্ছে, কোন মানুষটা, যে মানুষটাকে আমরা কেউ দেখিনি, যে মানুষটার সম্বন্ধে আমরা কেউ জানি না, সেই মানুষটার কথা বারবার বলে একটা মানুষকে ছোট করেই কিন্তু বৃষ্টির চ্যানেলটা দাঁড়িয়েছে। তার নিজের কোনো ক্ষমতায় বা নিজের কোনো গুণে চ্যানেল দাঁড়ায় নাই। আমার স্বামী খারাপ, আমার স্বামী মেরেছে, আমার স্বামী খারাপ ব্যবহার করেছে, আমি একা থাকি। এমনকি প্রীতমের সাথে বিয়ের আগে ভিডিওগুলোতে বলতো আমি তো একা থাকি, আমার পাশে কেউ ছিল না, আমার ননদ শুধু পাশে ছিল, একা একা বাচ্চাটাকে বড় করেছি। সবসময় কন্টিনিউয়াসলি ওই মানুষটাকেই পোক করে গেছে, বলছে যে আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বলবো না, বেশি কিছু বলবো না, বেশি কিছু বলবো না বলে বলে কিন্তু অনেক কিছুই বলে ফেলেছে। মানে মানুষটা তাকে বিনা কারণে মারতো, এবং প্রতি মুহূর্তে সিগারেটের ছেঁকার ঘটনা যে কালকে আমি বলেছিলাম, এটা একবার বলেছে ওকে ভূতে ধরেছিল, বুঝতে পারতো না, রাত্রিবেলা ছটফট ছটফট করতো, সারাদিন উঠে দেখতো সারা শরীরে কেমন কালো কালো হয়ে গেছে, পরে বললো এটা নাকি সিগারেটের ছেঁকা দিয়ে গেছে। এমনকি ওর বাপের বাড়িতে আসার পরও নাকি ওকে ডাক্তার, ওষুধ, ওঝা সব কিছুই করা হতো। সেই ভূত, জানি না কোন ভূতকে ধরেছিল, এবং ও নাকি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল, অনেক কিছু বলেছে যখন ওকে ভূতে ধরেছিল। তাহলে ওকে ওর 10 বছর জীবনে এত ঘটনাবহুল জীবন, যেখানে ভূতে ধরা, যেখানে হ্যান করা ত্যান করা, তারপরে সিগারেটের ছেঁকাটা আসলো কোথায়? আর সিগারেটের ছেঁকা দিল, রড দিয়ে মারার পর হসপিটালে ভর্তি ছিল। তখনও বৃষ্টির বাবা মা তার এগেনস্টে কেস না করে, বৃষ্টির বাবা নাকি ভীষণভাবে স্পাইনাল কর্ড সোজা একটা মানুষ, সেই স্পাইনাল কর্ড সোজা মানুষটা মেয়েকে এই অবস্থা, মেয়ে নাকি সবাইকে ভুলে গেছিল, চিনতে পারতো না, তারপরও সেই মেয়ের বরের এগেনস্টে কোনো পুলিশ কেস করেনি। এবার আসছি কলকাতার বাড়িটা নিয়ে অনেক প্রশ্ন। এটা বৃষ্টি নাকি বলেছে ওর তৈরি বাড়ি, ও বাড়ি তৈরি করেছে, এই বাড়িটা ওর টাকায় তৈরি করেছে, এরকম নাকি ব্লা 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 করে অনেক কিছু নাকি বৃষ্টি বলেছে। শুনুন, বৃষ্টির কোনো ইনকাম, তেমন কোনো ইনকাম ছিল না। যদি তেমন কোনো ইনকাম থাকতো, শিলিগুড়ি যাওয়ার পর ওইরকম একটা ঘরে ভাড়া থাকতো না, যেখানে কিনা বাড়ি ভাড়া দিতেই যান বেরিয়ে যাচ্ছিল বলেছে, ঠিক আছে? তাই সেরকম কোনোটা ইনকাম ছিল না। তাই ওই ফ্ল্যাটটা সম্পূর্ণভাবে বৃষ্টি বলেছে যে কিছু টাকা বৃষ্টির বাবা দিয়েছে। বৃষ্টির বাবার এখন অ্যাট নাও প্রেজেন্ট আমরা যেই ঘর দরজা বা চলাচলন দেখি, এতে আমরা বুঝতে পারি বৃষ্টির বাবার সেরকম একটা ক্ষমতা ছিল না। অত সুন্দর ফ্ল্যাট, শুধু ফ্ল্যাট সুন্দর ছিল না, ফ্ল্যাটের যে জিনিসগুলি ছিল প্রত্যেকটা জিনিস ছিল রুচি সম্মত। রাইস কুকার থেকে গ্রাইন্ডার থেকে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রুচির ছোঁয়া এবং পয়সার ছোঁয়া দুটোই ছিল। তো বৃষ্টির যখন সেরকম কোনো রোজগার ছিল না, নিশ্চয়ই প্রীতম তার গার্লফ্রেন্ড কাম বৌদিকে এত গিফট করেনি। তাই সেই বাড়িটা মোস্টলি বৃষ্টির এক্স হাজব্যান্ডেরই দেওয়া ছিল, এবং হতে পারে কিছু টাকা, এবং বৃষ্টি যদিও ভিডিওতে বলেছে 10 বছরের কষ্ট করে বাড়িটা করেছি। বৃষ্টির মতো মেয়ে 10 বছর কষ্ট করে কোনো বাড়ি করলো, কি কষ্ট, টিকটকিয়া আর ওইগুলি করে, ওইসব ছাতা মাথা ইউটিউবার টিকটকে করে এরকম একটা জায়গায় ফ্ল্যাট করার মতো ক্ষমতাও থাকার কথা না। তারপরে ওরকম একটা ফ্ল্যাট করলো, সেটা ছেড়ে দিয়ে চলে আসবে মনে ওর মতো মেয়ে যে প্রতি মুহূর্তে লড়াই করে বেঁচে থাকতে চায়, আত্মসম্মান বোধটা যার মারাত্মক তীক্ষ্ণ, যে সম্মানটাকে ভালোবাসে, সেই সম্মান তো মেয়েটা এইভাবে মানে চলে যাবে সব কিছু ছেড়ে দিয়ে? আমার তো মনে হয় না যে সে তার এই জায়গাগুলিকে ছেড়ে দেবে, এই জায়গাগুলিকে সম্পূর্ণভাবে ছেড়ে চলে আসবে, কোনো অবস্থাতেই না। তাই সেখানে দাঁড়িয়ে বৃষ্টি পুরোপুরিভাবে
ওই হাজব্যান্ডের টাকা পয়সা দিয়ে বাড়িটা করেছিল বলেই বৃষ্টি কিন্তু ছেড়ে আসতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে দূর জায়গায়। কারণ এটা খুবই অড, নিজের হাজব্যান্ডকে ছেড়ে অন্যকে ভালোবাসাই যায়, সেটা যদি নিজের দেওরই হয়, এটা হয়তো মানা যায় না, সমাজও হয়তো মানতে পারে না। সমাজ কি ভাত দেবে না? সমাজ ভাত দেবে না। একটু চোখের মধ্যে পট্টি থাকতে লাগে, তাই না? সেই পট্টিটাকেই ছেড়ে দিই। যদিও বৃষ্টি কথায় কথায় বলে আমি জীবনে কখনো ভুল করিনি, আমি জীবনে কখনো খারাপ কাজ করিনি, বা এমন কোনো পাপ আমি করিনি যে ভগবান আমাকে শাস্তি দেবে, আমাকে নিয়ে চলে যাবে। নিশ্চয়ই তুমি কোনো পাপ করিনি, তুমি দেখতে যথেষ্ট সুন্দরী, যথেষ্ট আত্মসম্মান বোধ, তুমি তেমন কোনো পাপ, তেমন কোনো ভুল তুমি করেছো বলে আমারও মনে হয়নি। খালি স্বামীর ঘরে থেকে স্বামীর ভাইটাকেই পটিয়ে নিয়ে চলে এসেছো। এটা একটু দেখতে চক্ষু লজ্জা থাকলে বা মানে মান সম্মান খুব বলো তুমি, কিন্তু থাকলে সেটা হয়তো করতে পারতে না। এবং পাবলিককে তুমি কখনো বলোনি ওর সাথে তোমার কি সম্পর্ক, খালি বলেছো যখন আমাকে প্রথম বলেছে আমি তোকে বিয়ে করতে চাই সেদিনই তুমি ওকে ব্লক করে দিয়েছো। এটা ভাবা যায়? যেখানে মাত্র তুমি 6 মাস আগেও, মানে তোমার সাথে ভেগে আসার 6 মাস আগেও শ্বশুরবাড়িতে গেছো এবং সেখানে কোনো একটা পুজো হয়েছিল, সেই পুজোতে খুব অবাক লাগছে না এত কথা কি করে বলছি? অনেক কথাই বলতে পারছি। সেই 6 মাস আগে সেই পুজোতেও তুমি গেছো, সেখানে নিশ্চয়ই তুমি দেখা হয়েছিল, সব কিছু হয়েছিল। তার মাঝে বিয়েটা তো কেউ একদিনে করে না। ঠিক যেমনি তোমার প্রীতম বলে নাই যে বাবা মা গ্রহণ করেনি বলছে, যখন তোমরা চেন্নাইয়ের মতো জায়গাতে গেলে, ওর বৃষ্টির মা বাবা রওনা হয়ে গেল দার্জিলিংতে আসতে, তখনও কিন্তু প্রীতম বলেনি যে বাবা মা আসছে। বাবা মা আসার পর আমরা দেখতে পেলাম, আমরা জানতে পেলাম একটা পেশেন্টকে নিয়ে মানে এলো, কারণ বাবার বলছে বাবার শরীর ভালো না, মার শরীর ভালো না, বাবার শরীর ভালো না, মার শরীর ভালো না। তারপরও কিন্তু মানে আমরা সাধারণত কী করবো, বাসে উঠলেই বলবো হ্যাঁ আর চিন্তা নেই বন্ধুরা, বৃষ্টির মা বাবা আসতে চলেছে, না সেটা বলেনি, সেটা সে সারপ্রাইজ রেখেছে। এরকম ঘোটালা যদি ইউটিউবে করতে পারে, নিজের জীবনে ওরা কতটা ঘোটালা করতে পেরেছে অবাক লাগছে ভাবতে এবং দেখতে। এর আগেও আমরা দেখেছি বৃষ্টির একদিন খুব হাই ফিভার ছিল, মাথা নাকি তুলতে পারছে না, অথচ পরের দিন ক্লাউড কিচেনের জন্য ও প্রচুর রান্না করেছে। ও বাড়ি থেকে ক্লাউড কিচেন চালাতো এবং ক্লাউড কিচেনের জন্য ও প্রচুর রান্না করেছে। যেই মেয়ে মাথা তুলতে পারে না সে রান্না করতে পারে। ঠিক যেমনি আমরা কালকের ভিডিও এবং পরশুর ভিডিও দেখলাম, যে পরশুর ভিডিওতে বলছে প্লিজ বন্ধুরা তোমরা খারাপ পেও না, আমি হাত দিয়ে তরকারি দিচ্ছি কারণ হাতা দিয়ে তুলতে আমার অসুবিধা হচ্ছে। হাতা দিয়ে তুললে আমাদের এইভাবে তুলতে হয়, তাই তো? দিয়ে তুললে আমাদের এইখানটা বেশি চাপ পড়ে না। যখন আমরা কোনো হাতা ইউজ করি তখন আমাদের এখানটাতে মানে গ্রিপে চাপ পড়ে। তো সেটা হাতাটা যতটুকুন ভারী হোক যা হোক, তাইও তরকারিটা হাতা দিয়ে তুলতে পারছে না। ঠিক আছে, নিজেই বলেছে। দেখো ওদের ভিডিও থেকে প্রত্যেকটা ক্লিপিংস, হ্যাঁ এই যে বললাম হাতা, প্রত্যেকটা ক্লিপিংস তুলে তুলে ভিডিও করা যায়, কিন্তু সেটা করলে তো ওরা আমাদেরকে আস্থা রাখবে না, কপিরাইট দিয়ে চ্যানেল উড়িয়ে দেবে। হ্যাঁ, সেই মেয়েটা পরের দিন এইভাবে শুধু এইখানে না, এইখানেও চাপ পড়ে। যখন আমরা রান্না করি এইভাবে ঘাটা করি, এইখানে পুরো হাতটাতে কিন্তু আমাদের কাজ হচ্ছে। তরকারি দিতে কিন্তু আমাদের জাস্ট একটুখানি, জাস্ট এই, কিন্তু যখন রান্না করি এইভাবে করি। পরের দিন সে এইভাবে শুধু রান্না করলো না, বেশ মজা করে রান্না করলো, আনন্দ করে রান্না করলো। ব্যাপারটা একটু কেমন লাগছে না? অথচ কিছুক্ষণ পরেই, যেহেতু সিম্পিতি নিয়েই এগিয়ে যেতে লাগবে, কিছুক্ষণ পরেই বললো ওর মন ভালো না, শরীর ভালো না। তার আগের দিন ভিডিওতে যখন ওই কচু না বলে খেয়ে নাও, মার এই মাছটাকে তুমি খাবে, আগেও তুমি কচু দিয়ে খেয়েছিলে, বেশ ঠাট্টাই আর কি করবেই তো। নতুন বিয়ে, বাচ্চা দুটো ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করবে না, মজা করবে না, সারাক্ষণ রোগ করবে। চোখ ঘুরিয়ে যেই বৃষ্টির চোখে কয়েকদিন আগে, মাত্র আজ থেকে 15 দিন আগে একদম অন্ধের মতো অ্যাক্টিং করছিল, সেই বৃষ্টি চোখ নেন। আমিও খুশি হয়েছি। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, সুখী থাকো, ছেলে স্বামী নিয়ে সংসার করো, এখন মা বাবাকেও কাছে পেয়ে গেছো, এটাই চাই। হ্যাঁ, আনন্দ করে কথা বললো, চোখ ঘুরিয়ে কথা বললো, এমন করে কথা বললো, দেখবেন আপনারা। সেই পরশুদিনের কথা বলছি, সেইখানে দাঁড়িয়ে একটু পরেই কিন্তু বৃষ্টি ফল খেতে চায় না, আমি ফল। যেই মেয়েটা নিজে ভাত বেড়ে খেলো, মজা করে খেলো এবং হাজব্যান্ডকে ভাত বেড়ে দিল, সেই মেয়েটা একটুখানি পরে যখন আনার ফল খাওয়ার সময় হলো, ও না নিজের হাতে খেতে চায় না, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? একটু কেমনই হয়ে গেল। কারণ কি জানি পাবলিক ভেবে ফেলে ও সম্পূর্ণ সুস্থ।
তারপরেই কিন্তু বলল প্রীতম, দেখো না ও শুয়ে শুয়ে কাঁদছে, মাথাটা একটু ব্যথা করছে, ও মনটা ভালো না, হ্যান না ত্যান না। কারণ এগুলি না বললে পাবলিক কিন্তু ওকে সুস্থ দেখতে চায়, ওকে ভালো দেখতে চায়। পাবলিক শুধু না, আমিও ওকে সুস্থ দেখতে চাই, ভালো দেখতে চাই, হাসবে করবে সেটাই দেখতে চাই। ওই ওই চোখের মধ্যে পট্টি পড়ে, চোখের মধ্যে ব্লার হয়ে, জানো তো রাখাল ছেলের গল্পটা, ওটা করার চেষ্টা করো না। সে একটু পরেই বলতে শুরু করলো ওর শরীরটা খারাপ লাগছে। কেন? এই শরীর খারাপ কথাটা তো ভিডিওতে না বললে হয়? অসুস্থ মানুষ, একটা জ্বর হলেও মানুষের 7 দিন 8 দিন থাকে, আর সেখানে ওর এত বড় একটা রোগ, হ্যাঁ, ব্লাড ক্লট হয়ে আছে, সেই ব্লাড ক্লটটা ধীরে ধীরে চলে যাচ্ছে। তো সেখানে দিয়ে ও ব্ল্যাঙ্কেট তুলে মাঝে মাঝে ও দেখায়, এই দেখো বৃষ্টির চোখ দিয়ে জল পড়ে। যখন বৃষ্টি লুকিয়ে লুকিয়ে কাঁদেছে, সেটা সেটা দেখানোর ইউটিউবে কি মানে হতে পারে? তারপরে যদি আমরা বলি যে কোনো নিজেদের কোয়ালিটি দিয়ে চ্যানেল গ্রো করেনি, শুধু সিম্পেথি দিয়ে গ্রো করেছে, এবং আরেকটা মানুষ যে কিনা প্রীতমের সাথে রক্তের সম্পর্ক আবদ্ধ আছে, তাকে খারাপ করে, মানলাম সেই মানুষটা খারাপ, মানলাম সেই মানুষটা ভালো না, মানলাম সেই মানুষটার অনেক দোষ আছে, কিন্তু দিনের শেষে এই মানুষটা কিন্তু অর্কের বাবা, প্রীতমের ভাই, তাই না? প্রীতম, বৃষ্টি তো ধোকা দিতেই পারে, বলতেই পারে তোমার তো রক্ত ছিল, তুমি তোমার পরিবারটাকে বদনাম করছো, আরেকটা মানুষকে খারাপ করতে বলতেই পারতে যে ওদের 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 মনের মিল হয়নি, আমাদের ডিভোর্স হয়ে গেছে। বারবার সেই লোকটাকে মেরেছে, ক্লট করেছে, মেরেছে, ক্লট করেছে, মেরেছে, ক্লট করেছে, তো মেরেছে, ক্লট করেছে, এত মার মেরেছে। তারপর বাবা মা কি করছিল? বাবা মা কি করছিল? নাকি মেয়ে বলে, বোঝা বলে ওই 18 বছরের মেয়েটাকে পার করে দিয়ে সেরে, 19 বছরের মেয়েটাকে পার করে দিয়ে সেরে বোঝা ঝাড়ছিল? দোষ তো বৃষ্টির মা বাবার, ওই লোকটার দোষ না। ওই লোকটা গায়ে হাত দিয়েছে, ওই লোকটা মেরেছে, নাকি বৃষ্টি ওই আনন্দে সুন্দরভাবে কলকাতার ফ্ল্যাটে আরামসে রাজরানী হয়ে থাকার জন্য ওই বাড়িটা ছেড়ে আসতে চাই নাই? ঠিক মতো সময়ের অপেক্ষা করছিল, ভালো রোজগার, ভালো টাকা পয়সা হবে, তারপর বেরিয়ে যাব। ঠিক যেমনি তারপরে শিলিগুড়িতে বেরিয়ে এসে মোটামুটি টিকটক ইউটিউবে নাম করার পর কিছুটা রোজগার করতে পারবো, তাই চলে গেলাম শিলিগুড়িতে, ওখানে কিছু না কিছু ব্যবস্থা যাবে। ততদিনে দুজনেই একটু বড় হয়ে গেল, কারণ বৃষ্টিরও বয়স খুব বেশি ছিল না, মাত্র 19 বছরেই বিয়ে করেছে, বাচ্চাটাও ছোট ছিল, হ্যাঁ, সেখান থেকে ঠাস করে একটা বেরিয়ে আসার মতো ব্যবস্থা হয় না। তাই আরেকটু বড় হয়ে 10 বছর বিয়ের পর বেরিয়ে আসলো, তো 10 বছর মানে 29-30 বছর, এখন ওর মোটামুটি 31-32 বছর হয়েছে, একটু ম্যাচুরিটি এসেছে, তারপর বেরিয়ে এসেছে। কোনটা ধরে নেবো? সত্যি যদি সে আমার মেয়ে গায়ে কোনো ছেলে হাত দেবে, তারপরও আমি মা বাবা, একজন শিক্ষিত মা বাবা, একজন চাকরিরত বাবা, সেই মেয়েটাকে সেইখানে রেখে এসেছিল কিসের জন্য? মরার জন্য। মরার জন্য। যেই স্বামী তার স্ত্রীকে রড দিয়ে মারে, হসপিটালে বলতে পারে না, মানে ইয়াদদাস্ত থাকে না, সে তাকে তার বাবা মা ছেড়ে চলে এসেছিল মৃত্যুর, মানে মরার খবরটা পাওয়ার পরে যাওয়ার জন্য। তাহলে তো বুঝবো আমি বৃষ্টির বাবা মেরুদণ্ড নেই, বৃষ্টির বাবা মেরুদণ্ডহীন। প্রথম দিকও আজীবনও মেয়েরকে কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ের নাকি পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, বৃষ্টি তার ভিডিওতে বলেছে, কিন্তু পড়াশোনা করা হয়নি, বিয়ে হয়েছে, বিয়ের পরে চেষ্টা করেছে, কিন্তু কথা দিয়েছিল বিয়ের পরে পড়াশোনা করবে, কিন্তু সেরকমভাবে করা হয় নাই, করা হয় নাই। তারপরে চেষ্টা করেছে যেভাবেই হোক, মানে ফ্যামিলিটাকে মানে জুড়িয়ে রাখার জন্য, ফ্যামিলিকে জুড়িয়ে রাখতে রাখতে ফ্যামিলিরই একটা ছেলেকে নিয়েই ও চলে গেল, মানে এমনভাবে জুড়ে রেখেছে, পরিবারের একটা ছেলেকে নিয়েই চলে গেল। এই জিনিসটা কি কোনো পরিবার মানতে পারে? পারে না। এখানে দায়ীটাকে, আমার মেয়েকে দিনের পর দিন অত্যাচার করছে, আমরা বাবা মা হয়ে শুনেছি, জেনেছি, তারপরও আমরা মেয়েটাকে সেখানে রেখে এসেছি। দোষটা বৃষ্টির মা বাবার অনেকটা বেশি, বৃষ্টির হাজব্যান্ড তো খারাপই, আর সেখানে বৃষ্টি নিজে দেখে তো বিয়ে করে নাই, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তাহলে বাবা এখানে রেসপন্সিবল ছিল ছেলের সম্বন্ধে সেরকমভাবে খোঁজ খবর না করে বিয়ে দিয়েছে। তারপরও অত্যাচারিত মেয়েকে একটা বাবা আশ্রয় দিতে পারে নাই, সাহারা দিতে পারে নাই, মেয়ের আর নাতির বোঝা বহন করতে পারেনি। বোঝাই বলবো, কারণ মেয়েরা বিয়ের পর বাপ মার বাড়িতে গেলে সে বোঝাই হয়ে যায়। তারপরও বৃষ্টি, তারপরও অসুস্থ প্রায় সময় থাকতো, তা সত্ত্বেও বৃষ্টি কলকাতার ফ্ল্যাটে একা থাকতো, বাপ মা দাদাওরও তখন বিয়ে হয় নাই, দুর্গাপুরে থাকতো। কেন? একটা অসুস্থ মেয়েকে এত সুন্দর কলকাতা ফ্ল্যাটে রাখার কারণটা কি? ফ্ল্যাটটা খুব সুন্দর বলে? ফ্ল্যাটটা খুব সুন্দর বলে, নাকি ওইখানে থাকলে টাকা পয়সা, এসির হাওয়া, আরামদায়ক সব কিছু পেত বলে? কোনটার জন্য? সুখের জন্য মেয়েটাকে ত্যাগ করেছিল? আর বৃষ্টিও কি তাহলে ওই ফ্ল্যাটটা আঁকড়ে পড়েছিল এটার জন্য? সুখের জন্য?
আত্মসম্মানের কথা যে বলে, সেই মেয়েটা মার খাওয়ার পরও আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে আসার আগ মুহূর্তে পর্যন্ত ওই মাটিটা, ওই ফ্ল্যাটটায় কেন আঁকতে ধরেছিল? কারণ ওই ফ্ল্যাটটায় অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায় বলে। তাই যদি হয়ে থাকে তাহলে ওইখান থেকে বেরিয়ে এসেছো, সংসার করো, সুন্দর করে সংসার করো। বারবার কথায় কথায় পাস্ট টেনে এনে, ডোমেস্টিক ভায়োলেন্স টেনে এনে কেন কেন কথা যে হ্যাঁ আমরা বেরিয়ে এসেছি, অত্যাচার করতো, বেরিয়ে এসেছি, আমরা আমাদের দমে বাঁচবো। বারবার ইতিহাস কেন ঘাটা হচ্ছে? কেন ঘাটা হচ্ছে? জ্বর নিয়ে মাথা তুলতে পারে না, ক্লাউড কিচেনে রান্না করে ফেললো। হাত দিয়ে কচু শাক দিতে পারে না, এইভাবে ঘেটে ঘেটে রান্না করে ফেললো। তাহলে এইগুলিকে দেখার পর চোখে একদম দেখে না, পুরো অন্ধ হয়ে গেল, অথচ লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টাকা বার করতে পারলো। কালকে আরও দারুণ অবস্থায়, কোনো কোনো জায়গাতে ওর চুলটা নেই, চুলটা গুড়ি গুড়ি গুড়ি, চুলটাও যারা ওঠেনি। আমাদের ভারতীয়দের মধ্যে একটা, এটাকে বলা হয় কি বলে, বল্ড প্যাচেস, মানে একটু টাক টাক মতো দেখা যায়, এটা নাকি থাকে। সেদিন একজন বড় ফর্টিস হসপিটালের স্কিন স্পেশালিস্টের কথা আমি বলছি, এটা নাকি ভারতীয়দের মধ্যে থাকে বল্ড প্যাচেস। এটা পুরুষদের তো থাকেই, দুটো একটা ডিপেন্ডস করে, মেয়েদেরও থাকে। বৃষ্টি একটা জায়গায় এইরকম সূক্ষ্ম চুল দেখিয়ে বলছে চুল উঠছে কিন্তু পড়ে যাচ্ছে। চুল পড়াটাকে এতটা হাইলাইট করছো। মেয়েরা যখন, তুমি তো মা হয়েছো, প্রেগনেন্সি পিরিয়ডেও মেয়েদের চুল পড়ে, বাচ্চা হয়ে গেল মেয়েদের চুল পড়ে। আমরা বলি বাচ্চারা মুখে ওই বুদবুদি আনছে রে, মার চুল পড়বে, বলি না? প্রেগনেন্সি পিরিয়ডেও নর্মালি প্রচুর চুল পড়ে। তাহলে তার মানে কি, যখন আমাদের কোনো ওষুধ দ্বারা হরমোনাল কোনো চেঞ্জ হয়, আমরা ভালো করে জানি বৃষ্টির ওভারিতে প্রবলেম আছে। আমরা বৃষ্টি বলেছে কিডনির স্টোন আছে। তাহলে এতগুলি মেডিসিন যখন খাচ্ছে, এতগুলি রোগের সমাহার যার মধ্যে, ওভারিতে যখন একটা সিস্ট আছে, সেটার জন্য নিশ্চয়ই হরমোনাল ট্যাবলেট দেওয়া হয়েছে। কিডনির স্টোন আছে, সেটার জন্য ওষুধ দেওয়া হয়েছে, প্লাস এখানে ব্লাড ক্লটের ব্যাপার তো একটু আছেই। তাহলে সেই ওষুধগুলির রিয়াকশন থেকে কি চুল পড়াটা কাম্য হতে পারে না? চুল পড়াটাকে আমরা নর্মাল ধরে নিতে পারি না? সেই চেন্নাই থেকে আসার পরে বলল না এখন আর বেশি দিন নেই, ও ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি, দেখিয়ে নিয়েছি শিগগিরই ভালো হয়ে যাবে, বেশি কিছু নেই। তারপর বাবা মা যখন থাকতো তখন মোটামুটি ওই পেছনের গল্পগুলি পড়তো, আমার মেয়ের কি কষ্ট হয়েছে, আমার মেয়ে রাত্রে ঘুমাতে পারে না, সারাদিন খালি কুকায়, সারাদিন খালি কুকায়, এরকম করে করে ভিডিওগুলি ছাড়ছিল। ভীষণ কষ্ট লাগতো তখন দেখতে, মেয়েটা সারা রাত্রে ঘুমায় না। তারপরে মনে হলো, ভাবছিলাম খালি আর কদিন ঠিক হয়ে যাবে। ওইটা ঠিক হয়ে গেল, তারপরে চলে আসলো চোখের প্রবলেম। আর মা বাবাই বা কীরকম, মেয়েটা এত সুস্থ ছিল তখন। মেয়েটা যখন চেন্নাই থেকে আসলো, মেয়েটাকে ফেলে দিয়ে দুর্গাপুরে চলে আসলো। বাবা চলে আসতেন, মা তো থাকতে পারতেন, থাকেন নাই। ওরা কেন চলে এসেছিলেন? তার মানে ওরাও জানতেন যে এখন ওখানে কিছুদিনের মধ্যে ওরা শিফট হয়ে যাবে। আমরা গিয়ে ঘর দরজা বাড়ি ঘর খোঁজা শুরু করি, তারপরে আমরা আমাদের মেয়েটাকে ওখানে শিফট করে নিয়ে যাব। কারণ কোনো মা বাবাই মেয়ের অবস্থা খুব সিরিয়াস, খুব খারাপ, জামাই রান্নাবান্না করতে পারে না, ছোট নাতি আছে, এই অবস্থায় মেয়েকে একদম মৃত্যুসজ্জাযাত্রী কোনো মেয়েকে ফেলে রেখে দিয়ে মা বাবা চলে যেতে পারে না। কারণ ওরা যাওয়ার সময় বুঝেই গেছে যে হয়তো তখন ওরা পিছনে কথাই হয়েছিল, তোমরা যাও, আমরা একটু গুটিয়ে নেই, তারপরে আমরা আসছি। সেই সুবাদেই কিন্তু ওরা চলে গেছিল। আমার তখন খুব মানে অবাক লেগেছিল, এবং আমি ভিডিও করেও বলেছিলাম, তোমার তো গভর্নমেন্ট চাকরি নেই, তোমার তো শুধু টিউশন, তোমার তো তেমন ইনকাম নেই, তুমি চলে যাও, এখানে একা একা কষ্ট কেন করছো? ও জানি তখন মনে হাসছিল, আরে তুই কি বলবি, আমার তো একটা প্ল্যানই আছে। তাই ওই 2 মাসের মধ্যে ওখানেও বলছে কিছু দেনা পানা হতে ছিল, এটা আমার ধারণাতে বলছি, কিছু একটা পড়াশোনার ব্যাপারও ছিল ছেলের। মোটামুটি স্কুলটা প্রায় এন্ড, নভেম্বরের এন্ডই তো নভেম্বর এন্ডে মোটামুটি ডিসেম্বর থেকে অনেক স্কুলেই ডিসেম্বরে পরীক্ষা হয়ে যায়, জানুয়ারির থেকে নিউ স্কুল শুরু হয়ে যায়। তাই মোটামুটি গুছিয়ে এবং গুটিয়ে নিয়ে আসবে বলেই ওরা ওখানে ছিল। গুছিয়ে আর গুটিয়ে নিয়ে আসার কথাটা আমরা তখনই ভাবি যখন পরিস্থিতিটা কিছুটা আমাদের আয়ত্তের মধ্যে থাকে। যখন পরিস্থিতিটা আয়ত্তের মধ্যে না থাকে তখন আমরা গুছিয়ে বা গুটিয়ে নেওয়া ভাবি না। যেরকম করে প্রীতমও ভাবিনি, বৃষ্টি এত শরীর খারাপ, ও ভেবেছে না এখন আমাকে বাইরে নিয়ে যেতেই লাগবে, ওকে ভালো করতেই লাগবে, তাই ও দৌড়ে গেছে ওকে ভালো করার জন্য, ওকে সুস্থ করার জন্য। এটাই স্বাভাবিক, কারণ তখন আর সময় নেই কি হবে কি হবে না ভাবার কিছু। তাই আর সময় আমরা তখনই নেই যখন আমরা বুঝি যে গুছিয়ে বা গুটিয়ে নেওয়ার মতো আমাদের একটু সময় আছে। তাই তার মানে
বৃষ্টির রোগটা, যদিও রোগটা কে কি কেউ জানে না, কারণ বৃষ্টি নিজেও জানে না, বৃষ্টির বাবা মাও জানে না, অ্যাকর্ডিং টু প্রীতম কেউ জানে না, প্রীতম একা জানে। তাহলে প্রীতম তাহলে জানতো যে ওইটুকুন সময় ওর হাতে আছে। হ্যাঁ, তাই তো বললাম, চোখে রক্ত খুলে দিয়ে দেখানো, চোখে ব্লাড দেখানো, আবার সেই হাত দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার ভাঙানো, মোবাইল চুপচাপ চুরি করে দেখা। তো এই ব্যাপারগুলি না মানা যায় না। যেই হাত দিয়ে কিছুই করা যায় না, সেই হাত দিয়ে খুন্তির নেড়ে রান্না করতে বোঝা যায় না। কিছুদিন আগে প্রীতমকে ধরে 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 নিয়ে চেয়ারে বসাচ্ছিল আর বলছিল, এই মাছটা একটু চিবিয়ে খেয়ে তো, মাছে কিন্তু অনেক কাঁটা আছে, ও তো দেখতে পায় না। আর বৃষ্টি বলেছিল, আমি কোনোদিন 1 লাখটা সাবস্ক্রাইবের সংখ্যাটা দেখতে পাবো না। অবাক লাগে এই কথাগুলি কি করে মুখ দিয়ে বললে। যে অসৎ উপায় জীবনে একদিকে নিয়ে বাঁচে না, সে হয়তো অসৎ উপায়টা সব দিক দিয়েই বাঁচার চেষ্টা করে। তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ ধরেনি, 2-3 জন ধরেছে, সেটা আলাদা কথা। আমরা যারা খুব ফুল ফ্লেজেড কন্ট্রোভার্সি করি, ধরিনি, বাঁচার সুযোগ দিয়েছিলাম। কিন্তু দিনের পর দিন বাকিটা নাই বললাম, তাকে নিয়ে তুমি যে এত কথা বলছো মানা যায় নাই। তুমি নাকি তোমার ছেলের ন্যাপি কেনার টাকাও তোমার সেই স্বামী দেবতাটি দেয় নাই। তুমি বলেছো ভিডিওতে কোন দিকে তুমি মানুষটাকে বাঁচার ইসে রাখছো। তোমার এত বদনামের, আমি খালি ভদ্রলোককে হ্যাটস অফ দেই, এত বদনামের জন্য যদি ওই লোকটা ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যায় বা ডিপ্রেসড হয়ে যায়, তুমি আমার ঠ্যাঙ্গা হয়েছে, হ্যাঁ তোমার তো ঠ্যাঙ্গাই হয়েছে আমরা জানি, কিন্তু সেটা কিন্তু বড় হয়ে অর্ক তোমাদের ক্ষমা করবে না, অর্ক ক্ষমা করবে না। এমন অনেক ইংলিশ নোভেল আছে। প্রীতম তুমি তো টিচার, পড়াশোনা জানো, আমি নামটা নাই বা বললাম, শেক্সপিয়ারের লেখা। হ্যাঁ, বাবার সাথে মার সাথে কাকুর রিলেশন ছিল এবং তারপরে কিন্তু বাবা নিজেকে শেষ করিতে বাধ্য হয়েছে। সেটা কিন্তু ছেলেটা বড় হয়ে কোনোদিনও তার মাকে ক্ষমা করতে পারেনি, কারণ সে ধরে ফেলেছিল মার সাথে কাকুর রিলেশন। কারণ বাবার মৃত্যুর কিছুদিনের মধ্যেই সেই মা তার কাকুকে বিয়ে করেছিল এবং ছেলেটা বুঝতে পেরে গেছিল বাবার মৃত্যুর জন্য দায়ী তার কাকু, কারণ তার মার সাথে তার কাকুর রিলেশনটা আগের থেকেই ছিল। যখন ছেলে ছোট ছিল ছেলে মেনে নিয়েছে, ছেলে যখনই বড় হলো সে কিন্তু সে কাকুকে ছেড়ে কথা বলেনি। প্রতিশোধের আগুনে সে জল করছিল এবং সে তার বাবার মৃত্যুর সময় তাকে বলা কথাটা তার কানে সবসময় বাজত এবং সে এটাও বলেছিল যে আমি কোনো দিন আমার মাকেও ক্ষমা করব না, আমার কাকুকেও ক্ষমা করব না, কারণ আমার মা আর কাকুই দায়ী ছিল আমার বাবার জীবনটা শেষ করে দেওয়ার জন্য। এই কথাটা যে অর্ক বড় হয়ে যতই বলো বাবা মেরেছে মা মেরেছে, এটা আমাদেরকে বলতে পারো, আমরা ভার্চুয়াল ফ্যামিলি মেম্বার, কিন্তু অর্ক যখন তোমার মার কাছে যাবে, প্রীতম তোমার মা তো বৃষ্টিকে কোনোদিনই মেনে নিতে পারেনি। অর্ক যখন বড় হয়ে বৃষ্টির শাশুড়ি, তারপর নাই করে সে পিসিদের কাছে যাবে, প্রীতমের বোন, প্রীতমের দিদি, তার নিজের আপন পিসি, সেখান থেকে যখন টুকরো টুকরো করে গল্পটা মিলাবে, মালা গাঁথবে সেই ফুলের কলিগুলি দিয়ে, তারপর যদি একে একে 2 করতে পারে, সেটা কিন্তু ব্রিলিয়েন্ট। ভেবে দেখো সে তোমাকে ক্ষমা করতে পারবে কি না। দিনের শেষে ব্লাড টক্স, জিন টক্স। আমার শরীরে রক্ত আছে, তোমার শরীরে রক্ত ওর কাছে থাকলেও বাবার রক্ত হয়তো चरके बोलेगा। झूठ बोलो, थोड़ा काम करके बोलो, इतना भी मत बोलो ভিউয়ার্স নিতে পারছে না, इतने भी मत बोलो हम लोग ले नहीं सकते। অবশ্যই চাইবো বৃষ্টি সম্পূর্ণ ভালো হোক, বৃষ্টি সুস্থ হোক, বৃষ্টি খুব 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 ভালো থাকুক। যারা কমেন্ট বক্সে ভাবছো বৃষ্টির প্রথম স্বামীর উকিল না, বরং আমি চাইবো বৃষ্টির প্রথম স্বামীর পক্ষের থেকে কেউ আসুক, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করুক, বৃষ্টির স্বামীর প্রথম স্বামীর ভাই বোন যারা আছে, মামাত্ম বোন, পিস্তুত বোন, মাস্তুত ভাই বোন, এগিয়ে আসো, আমাদের কাছে আসো, আমরা বলবো। আর রেজিস্ট্রি মেয়ে যখন হয়েছে অবশ্যই ডিভোর্স করেছে, আর যদি ডিভোর্স না করে রেজিস্ট্রি ম্যারেজ করে থাকে তাহলে অবশ্যই আইনকে বুড়ো আঙুল দিয়েছে, তাহলে দুজনের এগেনস্টেই কেস করা যায়। বৃষ্টির প্রথম স্বামীর প্রচুর অধিকার আছে এইগুলি নিয়ে কথা বলার। দিনের পর দিন একটা মানুষকে ছোট করা হচ্ছে, বদনাম করা হচ্ছে, মেরেছে মেরেছে মেরেছে। বাপ কি করছিল? বর নয় মেরেছে, বাপ কি করছিল? 10টা বছর মেয়েটা পড়েছিল,
চিকিৎসা করাতে পারেনি বাপ, অথচ বৃষ্টি গর্ব করে বলেছে আমার মাকে আমার বাবা অনেকবার ভালো করেছে, অনেকবার মা হসপিটালে ভর্তি হয়েছে, অনেক চিকিৎসা করেছে। মার বেলা করতে পেরেছে, মেয়ের বেলায় ঠুনটুনি বাজাচ্ছিল। কেন 498 কেস দেয়নি? কেন বরকে জেলে ভরেনি? ও কারণ বললে তো টাকা পয়সাগুলো পাওয়া যেত না, তাই না? তারপরে সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ মানসিকতা নিয়ে থেকো। যেই হাড়িতে খেলে সেই হাড়িতেই ফুটো করলে, ওই বাড়ির ছেলেকেই পালিয়ে নিয়ে এসে বিয়ে করলে। কারণ তোমার বর তোমার থেকে বয়সে অনেকটাই বড় ছিল। এখানেও তোমার বাবা মা দায়ী, কারণ নিজের মেয়ের বয়স থেকে এত বড় বয়সের ছেলে দিয়েছে যার সাথে কোনোদিনও মনের মিল হয় নাই, সমবয়সের সাথে মিল হয়েছে। কারণ তুই 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 করে কথা বলা, এই তুই খাবি, এই তুই নে না, এই তুই ভালো আছিস, ওইটা তো আর একটু বয়স্ক বড় ছেলের সাথে বলা যায় না, তাই না? দেবর আধেবার হতে শুনেছিলাম, শালি আধা ঘরওয়ালি। এখানে দেবর পুরোপুরি বড় হয়ে গেল। বাই।